নমস্কার সকলকে, আমি বিশ্বজিৎ ঘোষ। প্রথমেই আজ আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আনঅফিসিয়াল সোশিওলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেছো, যারা ফলো করো, যারা প্রতিনিয়ত ভিডিও দেখো, তাদেরকে আবারও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সে কারণেই আমি আজকে থ্যাংক ইউ এর পেজটা আগে দিয়েছি এবং এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সমাজতাত্ত্বিক কল্পনা বাংলায়, এবং চার্লস রাইট মিলসের, শর্টে আমরা যদি বলি সি রাইট মিলসের এটি একটি কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সোশিওলজিক্যাল ইমাজিনেশন এই যে ধারণাটি, এই ধারণাটি প্রথমত বলি সি রাইট মিলসের একটি ধারণা, এবং দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন 1959 এই সালে এই সোশিওলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থটি প্রকাশিত হয়, সি রাইট মিলসের এই গ্রন্থ। এবং এটাই ছিল সি রাইট মিলসের সবথেকে এক প্রভাবশালী গ্রন্থ। তিনি এই বইতে সমাজবিজ্ঞান অধ্যয়নের একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা বলেন, একটা বিশেষ পার্সপেক্টিভের কথা বলেন, যাকে তিনি সমাজতাত্ত্বিক কল্পনা শক্তি বা সোশিওলজিক্যাল ইমাজিনেশন নামে অভিহিত করেন। এই কল্পনা শক্তির মাধ্যমে ব্যক্তি এবং তার ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতাগুলোকে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করতে শেখে। সামাজিক যে কল্পনা শক্তি, এই সামাজিক কল্পনা শক্তির তিনটি উপাদান আছে। তার আগে বলি, এই যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন, অর্থাৎ কোনো মানুষ যখন ধরো নিজের জীবনের সমস্যা বা ঘটনা বোঝার চেষ্টা করবে, তখন সেটা শুধু আমার দৃষ্টিকোণ থেকে নয়, বরং আমাদের সমাজ কিভাবে গড়ে উঠেছে, ইতিহাস কিভাবে তার প্রভাব ফেলেছে, আর সমাজের গঠন কিভাবে পরিবর্তন আনছে, এই সব দিককেও কিন্তু দেখতে হবে তিনি বলছেন। এবং এটা কেন দরকার? অর্থাৎ সাধারণত দেখো, আমরা সমস্যা বুঝি ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে, যেমন চাকরি নেই মানে হয়তো আমি অযোগ্য, এমনটা ধরে নেওয়া হয়। কিন্তু মিলস বলেন এটা অর্ধেক সত্য। একজন সমাজতাত্ত্বিককে বুঝতে হবে কোনো ব্যক্তির সমস্যা আসলে সামাজিক কাঠামো, অর্থনীতি, ইতিহাস এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এই জায়গাটাকে কিন্তু দেখতে হবে। তো এই সামাজিক কল্পনা শক্তি যে গঠন, এই গঠনের মূল তিনটি উপাদান রয়েছে। সি রাইট মিলস তিনটি উপাদানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। প্রথমত হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, অর্থাৎ সমাজ কেন এই রকম, কিভাবে এটা দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হচ্ছে এবং কিভাবে এর ভিতরে ইতিহাস গঠিত হচ্ছে, সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট, জরুরি, প্রয়োজন। যেমন এক্সাম্পল দিই, শিল্প বিপ্লব বা প্রযুক্তিগত পরিবর্তন কিভাবে জীবিকার পরিবারকে পাল্টে দিয়েছে। দ্বিতীয় উপাদানটি হলো জীবনী, বা আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাও এটাকে কিন্তু বলতে পারি, বায়োগ্রাফি আমরা বলতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট সমাজে মানব প্রকৃতি কেমন এবং সেখানে কি ধরনের মানুষ বাস করে সেটা অনুধাবন করা। অর্থাৎ একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্বপ্ন, সমস্যা, জীবনযাত্রা, এগুলোকে অনুধাবন করা। এবং ফাইনালি সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ সমাজে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, হ্যাঁ, ইনস্টিটিউশনাল যে সিস্টেমসগুলো, ইনস্টিটিউশনের মধ্যে যে সিস্টেমগুলো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কিভাবে কাজ করে, কোনগুলো বেশি প্রভাবশালী বা কোনগুলো প্রভাবশালী, কিভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং তারাও কিভাবে পরিবর্তিত হতে পারে, এটি বিশ্লেষণ করা। অর্থাৎ সমাজ সংগঠনের শ্রেণী, প্রতিষ্ঠান, যেমন বললাম পরিবার, শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্র, এগুলো কিভাবে ব্যক্তির জীবনে প্রভাবিত করে বা প্রভাব ফেলে, এটা বিশ্লেষণ করা। তো এই মূল এই যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সমাজতাত্ত্বিক যে কল্পনা, এই সমাজতাত্ত্বিক কল্পনার এই তিনটে মূল কিন্তু
উপাদান রয়েছে বা এলিমেন্টস রয়েছে। এখানে সামাজিক কল্পনা শক্তি গঠন বলা হয়েছে, তোমরা সমাজতাত্ত্বিক কল্পনা করলে বেটার হবে, যেহেতু সোশিওলজিক্যাল ইমাজিনেশন। তো এই যে দৃষ্টিভঙ্গি, যে পার্সপেক্টিভ, এটা একজন সমাজবিজ্ঞানীকে, একজন সমাজতাত্ত্বিককে ব্যক্তি জীবনের যে ঘটনাগুলো রয়েছে, এই ব্যক্তি জীবনের নিজস্ব পার্সোনাল ব্যক্তি জীবনের যে ঘটনা, এগুলো বৃহত্তর সামাজিক ঐতিহাসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেয়, যুক্ত করে দেখতে সাহায্য করে। অর্থাৎ মাইক্রো লেভেল টু ম্যাক্রো লেভেল, এই জায়গাটা কিন্তু বড় ইম্পর্টেন্ট সোশিওলজিক্যাল ইমাজিনেশনের ক্ষেত্রে। তো চলো নেক্সট স্লাইডে যাই। কিছু এলিমেন্টস সোশিওলজিক্যাল ইমাজিনেশনের রয়েছে, এলিমেন্টস গুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। সমাজতাত্ত্বিক অ্যান্থনি গিডেন্স তিনি বলছেন আবার, সমাজ তত্ত্বগতভাবে চিন্তা করতে শেখার অর্থ হলো ব্যাপকতর দৃষ্টিকোণ থেকে পারস্পরিক সামাজিক সম্পর্কগুলো, সামাজিক বিষয়সমূহগুলো, এগুলো বস্তুনিষ্ঠভাবে অধ্যয়ন করতে হবে। সমাজতাত্ত্বিক চিন্তন সমাজতাত্ত্বিক কল্পনার উপরও নির্ভরশীল। অ্যান্থনি গিডেন্স কিন্তু থিঙ্কিং সোশিওলজিকে কিভাবে ভাবতে হবে, কিভাবে দেখতে হবে, তিনিও কিন্তু আলোচনা করেছিলেন। তো সমাজতাত্ত্বিক চিন্তনের ভিত্তি হিসেবে সোশিওলজিক্যাল ইমাজিনেশন বা সমাজতাত্ত্বিক কল্পনার কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেখানে প্রথমত প্রাত্যহিক জীবনের বাধা ধরা থেকে সরে এসে জীবনকে নতুনভাবে দেখতে হবে, দেখতে শেখা। আমরা যে এভরিডে লাইফ, যেভাবে এভরিডে লাইফ আমাদের যে বাধা ধরা জীবন, সেখান থেকে সরে আসতে হবে, জীবনকে নতুনভাবে দেখতে শেখা। 2 নম্বর ইতিহাস এবং নৃতত্ত্ব অর্থাৎ হিস্ট্রি এবং অ্যানথ্রোপোলজির এই যে আলোচনা সূত্র, এই আলোচনা সূত্রে অতীতের আয়নায় বর্তমান সমাজকে দেখা। এবং 3 নম্বর সামাজিক স্থিতাবস্থার সূত্র নির্ধারণে নিবন্ধ না থেকে সামাজিক পরিবর্তনে তথা ভবিষ্যৎ সমাজের দিক নির্দেশ ও পন্থা প্রদর্শন করা। গিডেন্স বলছেন যে সোশিওলজি ডাজ নট টেক দ্য সোশ্যাল ওয়ার্ল্ড অ্যাজ গিভেন বাট পোজেস দ্য কোশ্চেন হোয়াট টাইপ অফ সোশ্যাল চেঞ্জ আর feasible and desirable and how should we strive to achieve them। অর্থাৎ সমাজতাত্ত্বিক চিন্তনের মূল উদ্দেশ্য বর্তমান ঘটনা বা বিষয়ের বিশ্লেষণে তার ঐতিহাসিক উৎস খুঁজে বার করা। ইতিহাসকে ইম্পর্টেন্ট দিচ্ছেন, অভিজ্ঞতা নির্ভর ভিত্তি এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে অধীত যে বিষয়টি ভবিষ্যতের প্রবণতা সম্পর্কে ধারণা করা। এই অ্যান্থনি গিডেন্স অনুযায়ী এই এলিমেন্টসগুলো কিন্তু সোশিওলজিক্যাল ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। নেক্সট আসি, এই যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এখানে কিন্তু কিছু ট্রাবলস, কিছু ইস্যুস রয়েছে। অর্থাৎ সি রাইট মিলস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিছু পাবলিক ইস্যুস এবং ট্রাবলসের কথা সি রাইট মিলস বলছেন। তিনি তার দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থে ট্রাবেল এবং ইস্যু, এই দুটো ধারণার একদম স্পষ্ট পার্থক্য করছেন, ডিফারেন্সেস দিচ্ছেন। ট্রাবেল সমস্যা অর্থাৎ কি, এটি এমন একটি অবস্থা যেটা ব্যক্তিগত চরিত্র, অভিজ্ঞতা, আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আছে সেখান থেকে উদ্ভূত হয়, তৈরি হয়, এবং এটা ব্যক্তির জীবনের একদম সীমিত ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে বেরোতে পারে না, যেহেতু ব্যক্তিগত এটা। তো এই জায়গাটা খুব ছোট জায়গা, স্মল এরিয়া। এখানে মিলসের সরাসরি সংজ্ঞা অনুযায়ী যখন কোনো ব্যক্তি অনুভব করে যে তার মূল্যবোধগুলোকে, তার ভ্যালুসগুলোকে হুমকির মুখে পড়ছে, তখন সেটাকে ট্রাবলস বলা হচ্ছে। অর্থাৎ যা একজন ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ। ফর এক্সাম্পল দেই, যেমন একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে, এটা তার একদম ব্যক্তিগত জায়গা। অন্যদিকে ইস্যু বা পাবলিক ইস্যুর ক্ষেত্রে সামাজিক সমস্যা কে ধরা হয়, অর্থাৎ এমন একটা ব্যাপার, এমন যা ব্যক্তির স্থানীয় পরিবেশ বা ব্যক্তিগত যে জীবনসীমার বাইরে চলে যায়, বাইরে গিয়ে সমাজের বৃহত্তর ব্রডার এরিয়াতে, বৃহত্তর কাঠামোর সঙ্গে এটা সম্পর্কিত। ইস্যু সাধারণত প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় কোনো সংকট, কোনো গড়বড়ের কারণে সৃষ্টি হয়। উদাহরণ সহযোগে বেকার সমস্যার কথাও বলা যায়। অর্থাৎ বা যদি পুরো শিক্ষা ব্যবস্থাটাই দুর্বল হয়, তখন অনেক ছাত্র কিন্তু ফেল করে। এটি আর ব্যক্তিগত তখন কিন্তু নয়, এটা সামাজিক সমস্যা হয়ে যাবে। অর্থাৎ ট্রাভেলের ক্ষেত্রে কি হচ্ছে, যে এমন একজন হতে পারে যে ছাত্র যে পরীক্ষায় ফেল করেছে, ঠিক আছে, ট্রাভেল। এর সাথে ইস্যুস, পাবলিক ইস্যুসের বড় ডিফারেন্সেস কি, এটাকে আমরা পাবলিক ইস্যুস তোমরা করবে, বেশি বেটার হবে। তার পার্থক্য কি? তার পার্থক্য হচ্ছে পাবলিক ইস্যু হচ্ছে পুরো এডুকেশন সিস্টেমটাই পুরো উইক। তো যদি এডুকেশন সিস্টেমটাই উইক হয়,
যদি সেই ছাত্রকে ঠিকভাবে পড়ানোই না হয় তাহলে সে পাশ করবে কোথা থেকে? তাহলে এইটা হচ্ছে পাবলিক ইস্যু। তখন কিন্তু আর ব্যক্তিগত জায়গা, ইন্ডিভিজুয়ালের জায়গা থাকবে না, তখন কিন্তু এটা ব্রডার এরিয়ায় সামাজিক কাঠামোতে এর প্রভাব পড়বে, সেটার ব্যক্তিগত থাকবে না, তখন এটাকে আমরা সামাজিক সমস্যা বলবো। আশা করি বোঝাতে পারলাম এই দুটো জায়গা। আবারও বলছি, ট্রাভেলস অ্যান্ড পাবলিক ইস্যুসটা তোমরা লিখবে। নেক্সট স্লাইডে আসি। তো এই সমাজতাত্ত্বিক চিন্তনে আমরা এমন বহু ঘটনা দেখতে পাই যেটা আপাতভাবে যে কথা বললাম ব্যক্তিকেন্দ্রিক মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বৃহত্তর সামাজিক বিষয়ের অংশ হতে পারে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যেরকম আমি এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা বুঝতে আরো তোমাদের সুবিধে হবে। দেখো, বেকার সমস্যা, অর্থাৎ এই বেকার যে সমস্যা, এটা তোমরা ভেবে দেখো আপাতভাবে এই বেকার সমস্যাটি ব্যক্তিগত, কিন্তু চাকরি না পাওয়া বা চাকরি চলে যাওয়ার যে সমস্যা, এটা শুধুমাত্র কিন্তু ব্যক্তিগত সমস্যায় আর সীমাবদ্ধ কিন্তু থাকছে না। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এর সাথে যুক্ত হয়ে পড়ে যখন দেখা যায় সেখানে লাখে লাখে মানুষ বেকার, কর্মচ্যুত। তো সমাজতাত্ত্বিক চিন্তন, সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে ব্যক্তিগত সমস্যাগুলো সামাজিক ইস্যুতে, অর্থাৎ পার্সোনাল ট্রাবল টু পাবলিক ইস্যুতে পরিণত হয়। তাই জন্য এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, ভালো করে বুঝবে যে কিভাবে এই সোশিওলজিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে একটা ব্যক্তিগত সমস্যা, কিভাবে একটা পার্সোনাল যে প্রবলেমস পাবলিক ইস্যুতে পরিণত হয়, সামাজিক সোশ্যাল ইস্যুতে পরিণত হয়। তো এটা একটা বড় এক্সাম্পল, বেকারত্বের কথা বললাম। এবং তাহলে ধরো একজন মানুষ চাকরি, অর্থাৎ এই এক্সাম্পল থেকে কি বুঝতে পারছি, আরো সহজ করে দিই, একজন মানুষ চাকরি না পেলে সেটা তার পার্সোনাল ট্রাভেল মনে হতে পারে আমাদের, কিন্তু সেটা যদি দেশের লাখ লাখ মানুষ বেকার থাকে, সেটা কেবল তখন ব্যক্তিগত ব্যর্থতা হয় না, বলা চলে না, এটাই পাবলিক ইস্যু। অর্থাৎ অর্থনৈতিক মন্দা, শিল্পক্ষেত্রে পরিবর্তন, সরকারি নীতি, শিক্ষার মান ইত্যাদির ফলে কিন্তু এই পাবলিক ইস্যু বা সোশ্যাল ইস্যুস ক্রিয়েট হয়। এখানে সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদের কি শেখায় সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদের শেখায় যে ব্যক্তিগত অভিজ্ঞতাকে বৃহত্তর সমাজ ইতিহাসের সাথে যুক্ত করতে হবে, যে কথাটা বারে বারে আমি বলছি। এছাড়া আরেকটা উদাহরণ আমি তোমাদের দিই, এখানে লেখা নেই বাট আমি আলোচনা করছি। যেমন ধরে নাও ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ। ধরো একজন দম্পতির বিচ্ছেদ তাদের ব্যক্তিগত সমস্যা, অবশ্যই এটা, কিন্তু যখন একটা দেশে ডিভোর্স রেট অনেক বেশি বেড়ে যায়, তখন এটা কেবল আর ব্যক্তিগত সমস্যার পর্যায়ে থাকে না, ব্যক্তিগত বিষয় হয় না। অর্থাৎ এর পেছনে অনেক কারণ থাকতে পারে। নারীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মূল্যবোধের পরিবর্তন, নগরায়ন, পারিবারিক কাঠামোর ভাঙন, এইগুলো কিন্তু থাকতে পারে, যার ফলে সারা দেশেই ডিভোর্স রেট বেড়ে যেতে পারে। এবং তখন কিন্তু আর পার্সোনাল প্রবলেম এটাকে বলা হয় না, তখন কিন্তু এটা পাবলিক ইস্যুসে পরিবর্তিত হয়ে যায়। তাই ডিভোর্স হচ্ছে একসাথে পার্সোনাল ট্রাভেলও আবার প্লাস পাবলিক ইস্যুসও, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গাটা দেখো আমরা নতুন শিখলাম। এতদিন তো আমাদের মনে হতো যে ডিভোর্স মানেই হচ্ছে এটা পার্সোনাল ট্রাভেল, বাট নয়, এটা একদিকে অবশ্যই পার্সোনাল ট্রাভেল, কিন্তু আরেক দিকে কিন্তু পাবলিক ইস্যুসও বটে। এছাড়াও দারিদ্র্যের এক্সাম্পল দিতে পারি আমি তোমাদের সাথে, আরেকটি এক্সাম্পল। অর্থাৎ একজন ব্যক্তি দরিদ্র হলে আমরা বলি সে হয়তো অলস বা কাজ খুঁজছে না, কিন্তু যখন দেশের বড় অংশ দরিদ্র থাকে তখন তা কিন্তু বোঝায় যে অর্থনৈতিক বৈষম্য, জমির বন্টন, রাষ্ট্রীয় নীতির ব্যর্থতা। এখানেই সোশিওলজিক্যাল ইমাজিনেশন কার্যকরী হয়। খুব ইন্টারেস্টিং বিষয়। কিছু সোশিওলজিক্যাল ইমাজিনেশনের গুরুত্ব আছে, আমি আসছি। তার আগে আমি আরেকটু আলোচনা করি যে সমাজতাত্ত্বিক চিন্তন প্রসঙ্গে এই যে আলোচনা আমি করছি, তোমাদের সাথে ডিসকাস করছি, এই যে সমাজতাত্ত্বিক চিন্তন, এই আলোচনা করতে গিয়ে সমাজতাত্ত্বিক অ্যান্থনি গিডেন্স কিন্তু কফি পান সংক্রান্ত উদাহরণ দিয়েছেন। তার মতে সামান্য এক কাপ কফি পান করার মধ্যে অনেক কিছু খুঁজে পেতে পারি আমরা। সমাজতাত্ত্বিক চিন্তনে কফি পান শুধু পান করা নয়, তাহলে কি? প্রথমত দেখো, কফি শুধুমাত্র একটা পানীয় নয়, প্রাত্যহিক প্রতিদিনের সামাজিক যে জীবন, এই জীবনের একটা এর প্রতীকী মূল্য আছে। বহু পশ্চিমী মানুষের কাছে সকালের কফি হচ্ছে ব্যক্তিগত অভ্যেস। তারা
কিন্তু কোনো সামাজিক মেলামেশায় অন্যদের সাথে কফি পানের সঙ্গে প্রায়শই বিভিন্ন রীতিনীতি যুক্ত হয়ে থাকে। কফি টেবিলে দেখো পারস্পরিক আদান প্রদান বা অন্যান্য বিষয়ে আলোচনা করতে অনেকেই বেশি আগ্রহী থাকেন, তখন কিন্তু কফি পানটা গৌণ হয়ে পড়ে। আমি এখানে ছবি দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে দুটি ব্যক্তি কফি পান করছে। তাহলে কফি পানটা একটা মাধ্যম হিসেবে, গৌণ মাধ্যম হিসেবে দেখা হয় যখন কিন্তু দুটো ব্যক্তির মধ্যে মেন হয়ে যায় ইন্টারাকশনটা, আলোচনাটা। তা একটা যে কোনো পানীয়র ক্ষেত্রে দেখা যেতে পারে, আমরা জাস্ট কফিকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, অ্যান্থনি গিডেন্স দেখাচ্ছেন যে একটা কফি পানের মাধ্যমেও কিন্তু কিভাবে পারস্পরিক আদান প্রদান হয় একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির বা অন্য ব্যক্তির, বা অন্যান্য বিষয়ে আলোচনা করতে গিয়ে কফি পানটা গৌণ হয়ে পড়ে। দ্বিতীয়ত, অনেক সংস্কৃতিতে কফিতে আসক্ত মানুষ নেশাখোর বলে চিহ্নিত হন। কেন? কারণ কফিতে ক্যাফেন থাকে। তো ক্যাফেন থাকার জন্য অনেক সংস্কৃতি এমন আছে, অনেক পাশ্চাত্য সমাজও আছে যেখানে কফি পান সামাজিকভাবে স্বীকৃত কিন্তু গাঁজা খাওয়া নিষিদ্ধ। অথচ অন্য কোনো সমাজে এমনও আছে অনেক সমাজ যেখানে গাঁজা খাওয়া স্বীকৃত কিন্তু কফি পান নিষিদ্ধ। তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতেই পারো। যেমন আমাদের এখানে কিন্তু স্মোকিং ওপেনলি দাঁড়িয়ে করলেও রাস্তায় অ্যালকোহল কিন্তু পান করা যায় না, কিন্তু সামান্য আমরা যদি গোয়াতেও চলে যাই সেখানে কিন্তু অ্যালকোহল ওপেনলি করা যায়, জনসমক্ষে করা যায়, কিন্তু স্মোকিং করা যায় না, সেখানে নিয়ম রয়েছে। তো সোসাইটি টু সোসাইটি দেখো ভ্যারি করছে, এই পানীয়র ক্ষেত্রে হোক বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক। জাস্ট এক্সাম্পল এখানে কফিকে আবারও বলছি ব্যবহার করা হয়েছে। নেক্সট, তৃতীয়ত, আমরা দেখতে পারি যে যে ব্যক্তি এক কাপ কফি পান করেন তিনি বিশ্বব্যাপী দেখো অর্থনৈতিক সামাজিক সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। কারণ কি? কারণ কফি যে উৎপাদন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, রপ্তানি, বিক্রি, এই বিক্রির সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত হয়ে রয়েছে এবং এই হাজার হাজার মানুষ যুক্ত হয়ে থাকায় উৎপাদনকারীর সঙ্গে কফি ব্যবহারকারীর বহু দূরত্ব থাকে, ডাইরেক্টলি কানেক্টেড নয়। বিশ্বজুড়ে এ ধরনের যে আদান প্রদান হচ্ছে সমাজতত্ত্বে গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ এই প্রক্রিয়ার ফলে আমাদের জীবনের বহু ক্ষেত্রে একটা বিশ্বজনীন প্রভাব পড়ে, একটা ইউনিভার্সাল ইম্প্যাক্ট এর মধ্যে পড়ে এবং যোগাযোগটাও কিন্তু মূর্ত হয়ে যায়। এছাড়াও আমরা পরিশেষে কফিতে চুমুক দেওয়ার সাথে সাথে অতীত সামাজিক এবং অর্থনৈতিক বিকাশ প্রক্রিয়া সামনে এসে পড়ে। অর্থাৎ বহু পশ্চিমী খাদ্য তালিকায় চা, কলা, আলু এবং শ্বেতসারের মতো কফিও মাত্র অষ্টাদশ শতকের অন্তর্ভুক্ত হয়। মধ্যপ্রাচ্যে কফি পানের প্রচলন প্রথম ঘটে, মনে রাখতে হবে, কিন্তু ব্যাপকতা লাভ করে মাত্র 150 বছরে উপনিবেশ ব্যবস্থার সম্প্রসারণের সাথে সাথে। পশ্চিমী দেশগুলিতে আজ যে কফি পান হয় সেটা আসে কিন্তু ইউরোপীয় উপনিবেশ দেশগুলি অর্থাৎ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এগুলি থেকে। সুতরাং কোনো অর্থেই কফি পান অতীতে পশ্চিমী খাদ্যাভ্যাসের স্বাভাবিক অঙ্গই ছিল না, পরবর্তী ক্ষেত্রে সেটা হয়েছে। তাহলে এইভাবে আমরা সমাজতাত্ত্বিক চিন্তনের মাধ্যমে, সোশিওলজিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে সামান্য এক কাপ কফি পানের মধ্যেও অনেক কিছু কিন্তু দেখো খুঁজে পাওয়া যায়, খুঁজে পেলাম আমরা। নেক্সট স্লাইডে আসি, কনক্লুশন। তার আগে আমি বলেছিলাম যে সোশিওলজিক্যাল যে ইমাজিনেশন তার কিছু গুরুত্ব আছে। মনে রাখতে হবে এটা সমাজ বোঝার নতুন দৃষ্টিভঙ্গি দেয়, সমাজকে দেখার নতুনভাবে আমরা পার্সপেক্টিভ, নিউ পার্সপেক্টিভ ওয়াইজ সমাজকে দেখতে পারি। দ্বিতীয়ত, ব্যক্তিগত অভিজ্ঞতাকে এটি সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণ শেখায়। যেমন আলোচনা করলাম যে কিভাবে পার্সোনাল ট্রাভেল থেকে সোশ্যাল ইস্যুসে পরিণত হয়, দুটোর পার্থক্য বোঝালাম। এছাড়াও সমাজ পরিবর্তন করতে হলে কোথায় সমস্যা লুকানো আছে, প্রবলেমটা কোথায় এক্স্যাক্ট সেটা চিনতে সাহায্য করে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। অ্যান্ড সোশিওলজির পড়া তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য এটা হচ্ছে কিন্তু তোমাদের মৌলিক চাবিকাঠি, মনে রাখবে এটা তোমাদের কাছে মৌলিক চাবিকাঠি। তোমরা সোশিওলজিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে এই সমস্যাগুলোকে দেখতে পারো, খুঁজে বার করতে পারো কিন্তু যে কোথায় সমস্যাটা লুকোনো আছে। এবার আমি উপসংহারে আসি। সি রাইট মিলস সমাজতাত্ত্বিক কল্পনার যে ধারণা, এর মূল সারমর্ম কি? এর মূল সারমর্ম হলো ব্যক্তিগত যে অভিজ্ঞতা, বৃহত্তর সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্ক বোঝার ক্ষমতা।
মিলস দেখিয়েছেন ব্যক্তির জীবনের সমস্যাগুলোকে শুধু ব্যক্তিগত দুর্বলতা বা ভাগ্যের ফল বলে ব্যাখ্যা করলেই সমাজের প্রকৃত রূপ ধরা যায় না, যেটা ভাগ্যের জন্যই হয়তো হচ্ছে, বরং এগুলো প্রায়শই বৃহত্তর ব্রডার অ্যাসপেক্টে, ম্যাক্রো অ্যাসপেক্টে, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে কিন্তু গভীরভাবে কানেক্টেড, জড়িত। এই দৃষ্টিভঙ্গি, এই পার্সপেক্টিভ মানুষকে নিজেদের যে জীবনকে সামাজিক প্রক্রিয়ার আলোকে বিশ্লেষণ করতে শেখায়, যেটা ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক পরিবর্তনের জন্য একটা অপরিহার্য জায়গা। মিলসের এই তত্ত্ব ধারণা, যেটাই বলি না কেন, ব্যক্তি এবং সমাজের মধ্যেকার যে সেতু বন্ধন তৈরি করে, যাতে বোঝা যায় কিভাবে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো, নীতি, বৈশ্বিক ঘটনা মানুষের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। এর মাধ্যমে মানুষ তাদের যে সমস্যা, সেই সমস্যাকে একা নয় বরং একটি সামষ্টিক বাস্তবতার অংশ হিসেবে দেখতে পারে এবং সামাজিক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে পারে। সুতরাং সোশিওলজিক্যাল ইমাজিনেশন শুধু একটা একাডেমিক যে ধারণা সেটা একদমই নয়, এটা সমাজ সচেতন নাগরিক গড়ার একটা গুরুত্বপূর্ণ উপায়। মিলস আমাদের শিখিয়েছেন নিজেকে বোঝার জন্য সমাজকে, আর সমাজকে বোঝার জন্য নিজের অভিজ্ঞতাকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আই রিপিট, মিলস আমাদের শিখিয়েছেন নিজেকে বোঝার জন্য সমাজকে, আর সমাজকে বোঝার জন্য নিজের অভিজ্ঞতাকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এইভাবেই ব্যক্তি ও সমাজের পারস্পরিক সম্পর্কের যে প্রকৃত স্বরূপ সেটা কিন্তু উন্মোচিত হবে। এই হলো সোশিওলজিক্যাল ইমাজিনেশনের আজকের আলোচনা। এবং তাহলে এই সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদের শেখায় ব্যক্তিগত জীবনের সমস্যাকে সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে হবে, ব্যক্তির জীবনকে ইতিহাস ও সমাজের অংশ হিসেবে দেখতে হবে, এবং আমি আর আমাদের সমাজ এই দুটো স্তরকেও যুক্ত করে ভাবতে হবে। শুধু আমি দেখলে হবে না, আমাদের সমাজ এই জায়গাটাও কিন্তু ভাবতে হবে। সি রাইট মিলস বলছেন, আমি সি রাইট মিলসের একটা কোটেশন বলে শেষ করছি, যে কোনো ব্যক্তির জীবন এবং সমাজের ইতিহাস আলাদা করে বোঝা যায় না। সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদের শেখায় এই দুয়ের যোগসূত্র খুঁজে বার করতে। তো আজকের মতো এতটুকুই। এরপর আমি এমন আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা।